কি হয়েছিল আসলে? হ্যাঁ মনে আছে। বলো। সেদিন আমি প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, তখন আমি অনেক ভালো রেজাল্ট করছিলাম। তারপর আমি দাদুর সাথে আসতেছিলাম। আমি স্কুলে যেতে নিয়েছিলাম আমার বাচ্চাকে আনার জন্য। তখন আমার শ্বশুর বলতেছে যে তোমার যাওয়া লাগবে না, আমি স্কুল থেকে ওকে আসিফকে যেয়ে নিয়ে আসি। তখন আমি ভাবছি যে ঠিক আছে, দাদা আনতে যাবে, যাক। তখন একদিক দিয়ে ট্রেন আসতেছিল, আমি সেটা দেখিনি। তখন যখন দেখছি আবার ব্যাকে আসতে নিয়েছিলাম, তখন ওদিক দিয়ে ওই লাইন দিয়েও ট্রেন আসতেছিল। তখন আমি আর বলতে পারবো না। আমি তখন অফিসে ছিলাম। তখন আমার ওর দাদু, আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলল যে আসিফের। কি হয়েছিল সেদিন এই ফুটফুটে চাঁদের মতো সুন্দর ছেলেটির? কেন আজ ওর মুখে হাসি নেই? ও কি হাসতে জানে না? বালিশ চেপে বসে আছে বিছানায়। সে কি কোনো অজানা অভিমানে? ছোট্ট শিশুর জীবনে কি এমন গল্প আছে যা ঢাকা পড়ে আছে আমাদের কাছে? ওদের স্কুলের বাচ্চারা দৌড়ায় যখন আসতেছিল, তখন আমি আবার যা লুকাইছি যে আমার বাচ্চা আমাকে খুঁজে বের করবে। কি হয়েছে আমাকে বলো, খুলে বলো আমাকে। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? এই প্রশ্নের জবাবে অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু একজন বাবা অথবা মাকে এই প্রশ্ন করা হলে জবাব মিলবে নারী ছেঁড়া ধন, কলিজার টুকরা সন্তান, একমাত্র আদরের সন্তান আসিফ। কল করার পর যখন ফোন ধরে না, তখনই আমার কলেজের মধ্যে চিপি দিয়ে উঠছে। আবার কল দিছি, দেওয়ার পর রিসিভ করছে। তখন আমার শ্বশুর ভয়ঙ্কর একটা চিক করে আমি মোবাইলে শুনতে পাই। আমি দরজা খুলে রেখে দৌড় দিছি। আর আমার শ্বশুর বলতেছে যে আয় মা, আসিফ নাই। 2011 সালের এপ্রিল মাসে প্রথম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট নিয়ে আনন্দ চিত্তে দাদুর হাত ধরে বাড়ি ফিরছিল আসিফ। আনন্দে আত্মহারা আসিফ হঠাৎ দাদুর হাত ছেড়ে দৌড়ালো মায়ের কাছে। আর তখনই ঘটল, ওর দাদু, আমার আব্বা আমাকে ফোন দিয়ে বললো যে আসিফকে নিয়ে সিএনজিতে করে ঢাকা মেডিকেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। গত 2 বছর আগে এখানে আসিফ নামে একটা ছোট্ট শিশু ক্লাস 1-এ পড়তো, ও অ্যাক্সিডেন্ট করে এই ট্রেনে। আপনি কি দেখেছিলেন তাকে? দাদার সাথে ছিল, যখন দাদার সাথে ছিল, দাদার আবার ফোন আইছিল, ফোনে কথা করে গেছিল, তখন দৌড় দিলে পারে ওই গাড়ি এসে যায়, গাড়ি নিচে পড়ে যায়। ওই মুহূর্তে আমি দোকানে ছিলাম এবং অনেক লোকজন ছিল, পরে কান্দাকাটি করতেছে, আমি যে উঠাইলাম। 2 পা ওনার কাটা তখন ছিল, 1 পা ঝুলানো ছিল আর 1 পা লগেই ছিল। তখন আমি রিক্সা উঠাই দিছি। বাবা মায়ের স্বপ্নগুলো থমকে গেল। আসিফ হারালো তার পা। সে এখন আর দৌড়ায় না, আর খেলাধুলা করে না তার বন্ধুদের সাথে। এখন একাকী ঘরে বিছানাই তার নিত্যসঙ্গী। সে এখন বাবা মায়ের আদরে মুখ লুকিয়ে কাঁদে। বাবা তার জন্য খাবার নিয়ে আসেন দোকান থেকে। আসিফ খেলনা রেখে বাবার কোলে যায়। মা অভিমান করে নিজের সাথে। যখন রেললাইনের দিকে তাকাইছি, যখন দেখছি অনেক মানুষ, তখন আমি বুঝতে পারি নাই যে আমার বাচ্চা রেললাইনে পড়েছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে এক পা কাইটা পড়ে গেছে, আর আরেকটা যে গুঁড়া হয়ে গেছে, এরকম পরিস্থিতি আমি জানি না। ক্রসিংয়ের সময় তার অভিভাবকের সাথে ছিলেন, কিন্তু অভিভাবক সাথে থাকলে হবে কি, এখানে যে গেটটা ছিল রেল গেট, সেখানে তাদের কোনো রেল গেটের অ্যারেঞ্জমেন্ট, ওখানে প্রোটেকশান, তাদের রেলওয়ের কোনো লোক এটা ছিল না। এটা যদি থাকতো হয়তো এই বিষয়টা এরকম নাও ঘটতে পারত। একটু অসচেতনতা আর রেল লাইনের ব্যারিগেড না থাকার কারণে আজ আসিফের এই করুণ পরিণতি তার ও তার বাবার স্বপ্ন পূরণে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন বহু স্বপ্নই থেকে যায় এক একটি দুর্ঘটনার কারণে। একদিকে আসিফের দুঃসহ যন্ত্রণাময় জীবন, অন্যদিকে তার চিকিৎসার জন্য মা বাবা দিশেহারা। বেঁচে থাকার জন্য যে কৃত্রিম যে একটা ফিক্সড একটা পা দরকার, সেই পা অনেক ব্যয়বহুল, সেই ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব না।
সেই পা লাগাতে গেলে টোটালে 14 লক্ষ টাকা লাগবে। সম্পদ যতটুকু ছিল আমরা বিক্রি করে বাচ্চার চিকিৎসা বাবদ খরচ হয়ে গেছে। এখন আমার বাচ্চার পা লাগানোর মতো আমার কোনো কিছু নাই, আমি এখন নিঃস্ব। দ্য ট্রাফিক সিগন্যাল বলতে চায় রাস্তায় বের হলে বড়রাই যেন শক্ত করে তাদের সন্তান বা ছোট বাচ্চাদের হাত ধরে রাখে, যাতে হাত ছুটে আর কাউকে আসিফের মতো দুর্ঘটনার শিকার হতে না হয়। ট্রাফিক আইনের ব্যাপারে সবচেয়ে বেশি কার্যকর হবে যেটা, মানুষ মিডিয়ামুখী, সকল মিডিয়া যদি এই ব্যাপারে প্রচারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নিতে পারে, আমি মনে করি যে আমাদের 100 ভাগ লোক এই ব্যাপারে সচেতন হয়ে যাবে, শিক্ষা সমৃদ্ধ হবে। যদি এই অনুষ্ঠানটিও যদি কেউ দেখেন, আমি আশা করব তিনি ব্যক্তিগতভাবে উপকৃত হবেন এবং ট্রাফিক আইন মানার ক্ষেত্রে তিনি আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। আমাদের ট্রাফিক আইন সহ অন্যান্য যে সাধারণ আইনগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই কিছু কিছু সাধারণ আইন জানা উচিত, তাহলে দেখে যে আমাদের বাস্তব জীবনে চলতে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, নাহলে আমরা প্রতারিত হওয়ার বা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকে। সবাইকে ট্রাফিক আইন জানতে হবে, আমরা আগে জানবো, আমাদের শিশুদের জানাবো, প্রতিবেশীদের জানাবো এবং পাশাপাশি আমরা মানার চেষ্টা করব। শিক্ষালয় থেকে যদি এরকম ট্রাফিক আইন সম্পর্কে যদি তাদের একটা ধারণা দেওয়া হয়, তো অবশ্যই এটা আমাদের ভবিষ্যৎ যে জীবন আছে, ভবিষ্যৎ যে সমাজ কাঠামো আছে, যে ভবিষ্যৎ যে সুন্দর আমরা যে সমাজ বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে অনেক সহায়ক। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য বিষয়ক বিষয় ইনক্লুড হয়ে গেছে, আর্ট অ্যান্ড কালচার হয়েছে, আর অন্যান্য বিষয়ে পাঠ্যপুস্তকে ইনক্লুড হচ্ছে, কিন্তু ট্রাফিক আইনের মতো একটা জরুরি বিষয় ইনক্লুড হওয়া আবশ্যক, আমি এটা মনে করি। আশা ছিল, অনেক স্বপ্ন ছিল যে ওকে বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার বানাবো, যে আমাদের যা কষ্টই হোক, যা কিছুই হোক, ওকে মানুষের মতো মানুষ করব। আমি আবার আগের মতো হাঁটতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই। মা বাবার ইচ্ছার সাথে আমরাও মনে করি বর্তমানে 3য় শ্রেণীতে পড়া আসিফ অবশ্যই মানুষের মতো মানুষ হবে এবং নিজের জীবনের গল্প বলে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে জানাবে এবং মানাতে উৎসাহিত করবে, যাতে আর কারো জীবনে এমন পরিণতি না হয়। দ্য ট্রাফিক সিগন্যাল বিশ্বাস করে আসিফ তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, অদম্য চেষ্টায় একদিন ইঞ্জিনিয়ার হয়ে তার মা বাবার স্বপ্ন পূরণ করবে, সৃষ্টি করবে পৃথিবীর বুকে অনন্য উদাহরণ, ইনশাআল্লাহ। সবার কাছেই বলবো যে আমার যা চলে গেছে সেটা তো আর আমি কোনোদিনও পাবো না। হয়তো বা আমার বাচ্চা আবার আপনাদের এই সহযোগিতায় ভর করে আবার হাঁটবে, স্কুলে যাবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, মা বাবার সাথে কেটে যাবে। চলো সবাই রাস্তা থেকে ফুটপাতে ওঠো।